দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন 4 জন অতিথি। অতিথিদের সঙ্গে আমরা পরিচিত হব, তারপরে আমরা মূল আলোচনায় যাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক আবু সাইদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণেতা। অতি সম্প্রতি তিনি নির্বাচন করে এলেন। শুনবো আমরা ওনার কাছ থেকে নির্বাচনের তাজা খবর, কেমন নির্বাচন হলো। এরপরে আছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান, স্বাগত জানাচ্ছি আপনাকেও। এরপরে আছেন ঢাকা বিশ্ব নির্বাচন কমিশন বারবার ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে নির্বাচন নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, অবাধ হবে, শান্তিপূর্ণ হবে। রাষ্ট্রের সর্বপর্যায় থেকে যখন এই ধরনের অঙ্গীকার প্রতিশ্রুতি দেওয়া হয়, তখন সাধারণ মানুষ কেন সবাইকে এটা বিশ্বাস করতে হয়, বিশেষ করে নির্বাচন কমিশনে যখন বলেন। আমার চ্যালেঞ্জ ছিল, এই বাংলা ভিশনে আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি জাতির কাছে দিলেন এবং নির্বাচন কমিশন যে অঙ্গীকার করলেন, এইটা কতখানি বাস্তবে প্রতিফলিত হয় তা দেখার জন্যই আমার নির্বাচনী চ্যালেঞ্জ। জাতীয় পর্যায়ে বিবেচনা করে নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করার আমার কোনো ইচ্ছাও ছিল না এবং সময় ছিল না, কিন্তু এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা, তাদের প্রতি ভালোবাসা, দীর্ঘদিনের 52 বছরের, এবং তাদের প্রতি অখণ্ড পারস্পরিক সম্পর্কের কারণে নির্বাচনে যাওয়ার তাদের যে চরম উৎসাহ এবং আগ্রহ ছিল, তার কারণেই আমার নির্বাচনে অংশগ্রহণ করা এবং মানুষের যে উষ্ণ ভালোবাসা, আন্তরিকতা, সৌহার্দ্য, সম্প্রীতি এগুলো পেয়েছি, যা ভোলার নয়। একটা নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে, কিন্তু এই নির্বাচনটা হলো অভিনব। অভিনব এই জন্য যে নির্বাচনের পূর্বে 154 জন নির্বাচিত হয়ে যায়, 153 জন হয়। যাক, 100 পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না, অবশ্য না, উনিও হয়তো প্রকাশ করবেন, সেজন্য নাইমুল ভাইকে বলি, আমি জানি না, আমার অভিজ্ঞতা নাই যে নির্বাচনের পূর্বে 154 জন নির্বাচিত হয়ে যাওয়ার পরে বাকি যে নির্বাচিত হওয়ার কথা বাকি কত থাকে, 146 বোধহয় তাকে আমি সেখানেও ধারণা করে নিয়েছিলাম অন্তত এইটুক নির্বাচন, যেখানে 4 কোটি লোক ভোট দেওয়ার অধিকারই পায় নাই, অন্তত এই 4 কোটির কম হলেও 3.25 কোটি লোক অন্তত ভোট দেওয়ার অধিকার পাবে এবং সুষ্ঠু অবাধ একটা নির্বাচন হবে, এই বিশ্বাসটা কিন্তু আমার মনে ছিল। সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই আমি নির্বাচনে গিয়েছিলাম। নির্বাচনে গিয়ে দেখলাম, প্রথমেই গিয়ে দেখলাম যে নির্বাচনটা এমন ব্লুপ্রিন্ট করে রাখা হয়েছে, আমার এলাকা অন্তত পাবনা 1, সেটা বলার মতো না। সেখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার পুলিশ বাহিনী, তার প্রশাসন এমন ভাবে করে রেখেছেন যে সেই নিশ্চিদ্ধ যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট ভেদ করে সাধারণ মানুষ এসে নির্বাচন করবে এমনটি অবস্থা ছিল না। তার পূর্বেই উনি প্ল্যান করে যৌথ বাহিনীর নামে কয়েকশো, যারা আমার নির্বাচন করবে নিরীহ মানুষ কিংবা অন্য দলের আছে, কয়েকশো মানুষের নামে, কয়েকশো বলবো না, কয়েক হাজার মানুষের নামে উনি লিস্ট করেছেন এবং পুলিশ দিয়ে প্রতিনিয়ত তাদের বাড়িতে যাচ্ছে, তাদের তাড়াচ্ছে, তাদের ধমকি দিচ্ছে, তাদের হুমকি দিচ্ছে, তাদের অ্যারেস্ট করছে, তাদের জেলে পাঠাচ্ছে এবং জামিন হচ্ছে না। এই একটা অবস্থা সৃষ্টি করেছে, বিভীষিকাময় অবস্থা। সেই জন্য আমি ঢাকা এসে 12 তারিখে, 12ই ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলাম। দেখা করে বললেন যে প্রশাসন বদলাতে হবে, বিশেষ করে ওখানে পুলিশ, সহকারী পুলিশ সুপার, 3 জন ওসি এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে তাদের বদলাতে হবে। উনি 18 তারিখে একটা অর্ডার দিলেন, এই অর্ডার কপি আমি পেয়েছি। সেই অর্ডারে উনি বললেন যে হ্যাঁ, এগুলো বদলানোর জন্য পুলিশ মহাপুলিশ পরিদর্শক লিখলেন।
ওনার নির্বাচন কমিশন নির্বাচন সময় সবচেয়ে শক্তিশালী, তাদের কথা মতো সবকিছু চলবে। কিন্তু দেখা গেল যে সেই অর্ডার বাস্তবায়িত হয় নাই। কখন হলো? নির্বাচনের একদিন আগে। তারা আবার ছুটি নিয়ে থেকে গেলেন 3 জন, এবং তারাই ওই ভোটের বাক্স বলেন, টাকার বাক্স বলেন, আর মুড়ির বই বলেন, যা কিছু সব তারাই। সাইদ ভাই, একজন দর্শক আপনাকে সরাসরি প্রশ্ন করতে চান, আমি বাকি 3 জনের বক্তব্যই শুনবো, তো এটা যেহেতু সরাসরি আপনাকে একটু শুনে নিই। হ্যালো। জি, আমার মাননীয় সাবেক প্রতিমন্ত্রীর কাছে একটা প্রশ্ন, যে উনি বাংলা ভিশনের অনুষ্ঠানে বহুবার বলেছেন যে এই নির্বাচনটা একটা ওনার জন্য টেস্ট কেস, উনি প্রমাণ করতে চান যে এটা একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে দলীয় সরকারের অধীনে। তো বর্তমান পরিপ্রেক্ষিতে কি উনি এখনো বলবেন যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশের কনটেক্সটে কোনো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব? অনেক ধন্যবাদ আপনাকে। জি সাইদ ভাই, আমরা সংক্ষিপ্ত শুনবো। হ্যাঁ, এই প্রশ্নটা নীতিগত এবং মৌলিক প্রশ্ন, এ প্রশ্নের উত্তর আমি দেব। তবে যে কথা আমি বলছি এটা তো গেলায়, এবং নির্বাচনে যাতে নাই দাঁড়াতে পারি। আমার ছোট্ট একটা জায়গা আছে সাথিয়াতে, যেহেতু সাথিয়া বড় এলাকায়, সেখানে 3% জায়গা, সেই জায়গায় একটা ছোট্ট টিনের শেড আছে, উপরে আমি থাকতাম, নিচে অফিস। অনেকদিন পরে, প্রায় 9 বছর পরে, 7 বছর পরে অফিসে আমি দেখতে গেলাম, গিয়ে ওখানে যে কেয়ারটেকার ছিল তার বেতনও আমি দিই। তো বললাম যে দরজা খুলতে, দেখে কি অবস্থা, গেটটা খোল। গেটটা খুলে দেখলো, ভিতরে যে গিয়ে দেখলাম যে ওটা অফিস আর অফিস নেই, ভেজিটেবলের বোতল, অন্যান্য জিনিসপত্র এক সাইডে বোঝাই আছে। তেমনি এগুলো কেন? আমার এগুলো যারা করতে আসে তাদের বাধা দিলে আমার প্রাণ নাশ করতে চায়। আমার সাথে তখন দুইজন কিন্তু পুলিশ অফিসার ছিল, একজনের নাম রিফেন বাবু, একজনের নাম খায়রুল, এবং তার সাথে সাথে অনেক প্রবীণ লোক আমার সাথে ছিল। এ বলে আমি সাথে বললাম তাহলে আমি জিটি লিখে দিই, আমার সংক্ষিপ্ত, খুব তাড়াতাড়ি, না একেবারে সংক্ষিপ্ত জিটি লিখে না, জিটি লিখে দিয়ে আমি থানায় গিয়ে দিলাম যে জিটিটা করা হোক। যখনই পুলিশকে ডাকা হবে, পুলিশ এসে এই অসামাজিক লোকজন যাতে এখানে এসে অপরাধমূলক কাজ না করতে পারে তার ব্যবস্থা হোক। বাস কি হলো, এই কথাটা বলার পরে আমি শেষ করব, তারপর আপনার উন্নত যাবেন। সেটা হলো, আমি ওইটা জিডিটা লিখে দিয়ে আমি নিজে থানায় গেলাম। থানায় গিয়ে দেওয়ার পরে ডিউটি অফিসার বললেন যে ওসি সাহেবের কাছে শুনে নি। ওসি সাহেব বললেন যে জিডিটা আমাকে বললেন যে স্যার জিডিটা আমি সন্ধ্যার সময় আপনার কাছে নিয়ে দেব। আমি ওই কথা শুনে চলে গেছি অন্য জায়গায়, গণসংযোগে। চলে যাওয়ার পরে ওখানে মানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে, র্যাব, পুলিশ, তো বিজেপি, তার বহর, আর তার সাথে তার ছোট ভাই, 2 গাড়ি অস্ত্র, এবং সব একটা অস্ত্র তোলা হয় নাই, 2 গাড়ি অস্ত্র নিয়ে 22 জন উঁচিয়ে এসে ওখানে সমস্ত ভেঙে চুরে বঙ্গবন্ধুর কথা ওনারা বলেন, বঙ্গবন্ধুর ছবি ভাঙলেন, বঙ্গবন্ধুর কথা, শেখ হাসিনার প্রতি এত প্রীতি, শেখ হাসিনার ছবি ভাঙলেন, এবং তার নিজের ছবি ভেঙে আমার উপর কেস দিল, এবং কোনো বমটম কিছু ফুটলো না। উনি বিস্ফোরক আইন লাগিয়ে আমাকে দিল, যাতে 6 মাসের ভিতরে আমি ফিল্ডে না থাকতে পারি, যাবেন না পারি। নির্বাচন মাঠ থেকে আমাকে বের করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আপনি কিভাবে দেখবেন? শুনলেন তো ভোটের ব্যাপারটা, আর যেটা আমাদের প্রশ্ন, যেটা এই সংকট নিরসনে কোনো ভূমিকা রাখবে কিনা। জি ধন্যবাদ মুফতি ভাই। কয়েকটা জিনিস স্পষ্ট 5ই জানুয়ারিতে। একটা হলো যে দলীয় সরকারের আমলে আর জাতীয় নির্বাচন সম্ভব না, কারণ সেই কাঠামোটা আমাদের তৈরি হয়নি, মানে এটা স্পষ্ট হয়ে গেল। মানে যতটা, যেটা সাইদ সাহেব বলতে চেষ্টা করেছিলেন যে 147-এ যদি আমরা দেখতাম, একটা তো 152 হয়নি, সেটাই একটা বিরাট সমস্যা, সেটাও আমি বাদ দিলাম। 147-এ যদি আমরা দেখতাম যে সেভাবে হয়েছে, কম ভোট হলেও একেবারে সব ছিমছাম ছিল, তাহলেও মানুষ বলতে পারতো যে এটা সম্ভব। ওটা স্পষ্ট হয়ে গেছে যে নিজেদের মধ্যে করেও ওটা সম্ভব না। 2 নম্বর যেটা হয়েছে যে একটা দুটো যারা লোকাল, যারা মনিটরিং টিম ছিল, ওয়াচ যারা করেছে, তারাও প্রশ্নবিদ্ধ হয়ে গেল, কারণ তারাও যেভাবে রিপোর্ট দিল বোঝাই গেল যে তার রিপোর্টের সাথে সত্যতা নেই। তারা ভবিষ্যতে কিভাবে এটা সলভ করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু 1-2জন যেই দেখলাম, জনি পপ বা ব্রতি, যাদের রিপোর্ট দিব, বোঝাই গেল যে তারাও ওই একই ঝামেলায় পড়ে গেছে। তৃতীয় যে জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার, যে একাধিক ভোট সেন্টারে কোনো একটা ভোট পড়েনি, ওটা 41 সেন্টার,
41 সেন্ট। ওটা চিন্তার ব্যাপার এই কারণে, কারণ এটা চিন্তার বাইরে যে ওই সেন্টারে একজনও আওয়ামী লীগার নেই এরকম একটা বাংলাদেশ আছে, এটা আমার বিশ্বাস করতে আমার মানে এটা তার মানে হচ্ছে যে এবার আওয়ামী লীগের যারা সাপোর্টার তারা ভোট দিতে আসেননি, এটা পার্টিকে আমার মনে হয় খুব চিন্তা করতে হবে। আমি যদিও বলবো যে 71-এর আওয়ামী লীগের এখনকার আওয়ামী লীগের মধ্যে হয়তো মৌলিক তফাৎ হয়ে গেছে বলে তারাও হয়তো ভাবতে যে এর মধ্যে না যাওয়াই ভালো, বিশেষ করে যেহেতু আওয়ামী লীগ এখন অ্যাডভাইজার দ্বারাই চালিত হচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যেভাবেই এটাকে সামনে আনি না কেন, আন্তর্জাতিক যে কমিউনিটি, আমি এমনকি বলবো যে ভারতও এখন পর্যন্ত কংগ্রেচুলেটরি নোট দেয়নি, কোন দেশ এখন পর্যন্ত কোনো অভিনন্দন বার্তা দেয়নি। দিল্লির যেই স্টেটমেন্ট, দিল্লির মধ্যে কোনো অভিনন্দন ছিল না, তারা বলছে যে এটা নিয়ম রক্ষা করার জন্য, সাংবিধানিক রক্ষা করার জন্য বলছে। অন্যরা তো একেবারে আরো নেগেটিভলি বলেছে, সেটাই বাদ দিলাম। তার মানে যে সবচেয়ে কাছাকাছি যেটা দেশকে বলা হয় সেও কিন্তু কোনো অভিনন্দন জানায়নি। তাতে বোঝা গেল যে এর বৈধতা রাখা কি ঘরের ভিতরে কি বাইরে কোনোভাবেই সম্ভব না। অনেক ধন্যবাদ। নাঈমুল ইসলাম খান। মতি ভাই, আমি এই নির্বাচনটাকে দিয়ে সমাধানের পথ হলো কিনা, এভাবে সমাধানের পথ হয়নি, কিন্তু নির্বাচনটা হয়ে যাওয়াতে এখন সমাধানের জন্য আরো সুনির্দিষ্ট কথা বলা সুবিধাজনক হয়েছে। আমরাই যেটা আলোচনা করলাম যে এতে মোটামুটি স্ট্যাবলিশড হলো যেটা আওয়ামী লীগ চায় নাই। আওয়ামী লীগ কিন্তু অলমোস্ট দাবি করে আসছিল যে আমাদের আন্ডারে 5,500-6,000 নির্বাচন হয়েছে গ্রহণযোগ্য। এখন ওই যে বিএনপি যেটা অভিযোগ করত, যে আশঙ্কার কথা বলতো যে এইগুলি করাই হয়েছিল এই নির্বাচনটাতে গিয়ে তারা আর ফেয়ার থাকবে না, এইটার জন্যই, এই সুযোগটা নেওয়ার জন্য। এখন তো অদ্ভুত ব্যাপার, ইমতিয়াজ ভাই বললেন যে নির্বাচনে একটি সেন্টারে একটি ভোটও আওয়ামী লীগের দরকার ছিল না, জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের, কারণ 153টা তাদের রেডি, সরকার গঠনের কোনো চ্যালেঞ্জই নেই। সুতরাং এইটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর নির্বাচন করা, যে ঠিক আছে বিরোধীরা যত জায়গায় বোমাবাজি করুক, এটা আমরা পুলিশি অ্যাকশন নিব, কিন্তু আমাদের কোন লোক একটি ভোট এদিক সেদিক করতে পারবে না। এই সাধারণ জিনিসটা করতে না পারাতে আমার মনে হয় এটা আওয়ামী লীগের জন্য একটা চরম নিরানন্দের এবং অভিনন্দনহীন নির্বাচনে পরিণত হয়েছে। কোনো অভিনন্দন না, আমি এটা লিখে রেখেছিলাম যে আমি আনন্দহীন অভিনন্দনহীন একটি নির্বাচন হলো। এই যে আনন্দহীন অভিনন্দনহীন একটা পরিবেশ, এটা কিন্তু ইটসেলফ একটা প্রেশার। এই ধরনের প্রেশার আমরা ব্যক্তিগত জীবনেও পড়ি, এটা ইটসেলফ একটা প্রেশার। এই প্রেশারটা কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের আগে থেকেই এক পর্যায়ে অনুভব করত, নইলে তার 11তম নির্বাচনের আলোচনার শুরু কিন্তু আওয়ামী লীগই করেছে। এখন আমি যেটা মনে করি যে বিএনপি বা আন্দোলনে যারা ছিল তাদের বেশ কয়েকটি অর্জন, তাদের অর্জন হলো যে তারা স্ট্যাবলিশ করতে পারলো তাদের দাবিটা যে আওয়ামী লীগের অধীনে বা দলীয় সরকারের অধীনে নির্বাচন সঠিক হয় না, তারা স্ট্যাবলিশ করতে পারলো। কিন্তু অনেক মূল্য দিতে হলো তো। না, মূল্য তো দল দেয় নাই, মূল্য দিয়েছে তো জনগণ, সেটা আবার আলাদা জিনিস। সারা দেশ, এই তো হ্যাঁ, দেশ, মানুষ, অর্থনীতি, কৃষি, শিক্ষা, এগুলি হচ্ছে মূল্য দিয়েছে। কিন্তু আমি বলছি, আমি যদি জাস্ট মানে ক্রুড ভাবে দলীয় পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, বিএনপির এটা লাভ হয়েছে। কিন্তু বিএনপি কিন্তু নিজের দল না, শুধু আপনি দেখেন তার জোটটাকেও অটুট রেখেছে, একটি লোক এদিক সেদিক হয়নি। সে প্রমাণ করতে পেরেছে তার পাশাপাশি তাদের জোটের বাইরেও বেশ কিছু দল আওয়ামী লীগ তাদেরকে নিয়ে যেতে পারবে ভেবেছিল, নিতে পারে নাই। এবং সবচেয়ে বড় আঘাতটা করতে পেরেছে, মানে এই ইলেকশনটা তো নানান ভাবে ফার্স্ট হয়েছে, আরেকটা ফার্স্ট হয়েছে কিন্তু এরশাদকে নিয়ে। এরশাদ যদিও আজকে যখন আমরা অনুষ্ঠান করছি উনি শপথ নিয়েছেন, কিন্তু নিয়ে আবারও হাসপাতালে, এখন হাসপাতালে থাকাটা জাস্টিফাই করার জন্য আরো কয়েকদিন থাকতে হবে। কিন্তু জিনিসটা হচ্ছে মতি ভাই, এরশাদের নাটকের মাধ্যমে এরশাদ যতটা আওয়ামী লীগের ক্ষতি করতে পেরেছে, নির্বাচনের দিনও এত ক্ষতি হয় না আমার বিশ্বাস। কারণ এরশাদ প্রমাণ করেছে যে এই নির্বাচন ফেয়ার হচ্ছে না, এবং আওয়ামী লীগ তার মহাজোটটাকে সংহতভাবে নির্বাচনে আনতে পারবে না। নাঈম, আপনাকে ফিরবো তাড়াতাড়ি আবার। শাকিল চৌধুরী, আপনি তো শুনলেন তিনজনের বক্তব্য, আর সাইদ ভাইয়ের বক্তব্য তো শুনলেন এই নির্বাচনে যাওয়ার অভিজ্ঞতা, আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে অধ্যাপক আবু সাঈদ সাহেব আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত, ওনার কথা শুনে আমাদের হতাশার মাত্রাটা বেড়েছে আরো।
কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকার এখন ক্ষমতায় অধিষ্ঠিত, এখনো যদি নবম মনে করি, সেটা হলো যে 87% ভোটারের উপস্থিতিতে গঠিত 3/4 মতামত বা সমর্থন নিয়ে যে সরকার প্রতিষ্ঠিত, আজকের এই সরকার এখানে আসলেন কেন? এইটির জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তাকে এই দেশের বহু মানুষ স্বীকার করেন তিনি জননেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা। এই অবস্থায় আসলেন কেন, এটা ওনাকে এখন মূল্যায়ন করবার সময় এসেছে। আপনি যদি বলেন নির্বাচনটা কিভাবে গিয়েছে, নির্বাচন টেলিভিশনের পর্দায় একরকম নির্বাচন গিয়েছে, আর আমাদের সাইদ ভাই বলেছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার সম্পর্কে একটা আস্থা কথা বলেছিলেন যে অত্যন্ত অভিজ্ঞ, সমৃদ্ধ মানুষ, বলিষ্ঠ মানুষ, তার অধীনে তিনি চাইলে একটা ভালো নির্বাচন করতে পারবেন। একটা জিনিস প্রমাণ হওয়া গেল যে খুব বলিষ্ঠ লোক হওয়ার পরেও চাইলেও ভালো নির্বাচন করা যায় না নির্বাচন কমিশনে বসে। অর্থাৎ ব্যক্তির দোষ নয়, দোষটা চেয়ারের। এই চেয়ারটাকে বদলাতে হবে অথবা এর কলকাঠিগুলোকে বদলাতে হবে। এই জায়গাটা ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। আমি আরো দু এক জায়গায় বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি গণতন্ত্রের জন্য এবং স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছিল, তার কাছ থেকে একটি খারাপ নজিরে সমকক্ষতা অর্জনের মানসিকতা 86 সালের নির্বাচন, 88 সালের নির্বাচন আর 96 নির্বাচনের পরে আওয়ামী লীগ 2014 নির্বাচনটা করবে এইভাবে, এই মাপে, যত রকমের অজুহাতি দেওয়া হোক না কেন এই মাপে হবে, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করিনি। কারণ আমি অনেকগুলো বাণিজ্য প্রতিনিধি দলে সরকারের একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অংশগ্রহণ করেছি, তার মনস্তাত্ত্বিক দূরদর্শিতার কিছু বিভিন্ন জায়গায় তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিশেষ করে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে তার দেখেছি। আমার কেন জানি মনে হচ্ছিল না যে উনি এই সিদ্ধান্তটা, এই নির্বাচনে যাওয়াটা, আমার কাছে মনে হচ্ছে উনি বোধহয় উনার ইচ্ছায় নেননি। এখন আপনি প্রশ্ন হয়তো আমাকে করতে পারেন উনি ইচ্ছা নেননি, তাহলে কিভাবে হলো? এটি কিন্তু ভৌতিক বিষয়গত মনে হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 87% ভোটের অংশগ্রহণকারী প্রধানমন্ত্রী আজকে যে ভোটে গেলেন এবং যে ভোট হলো, এটি যদি তার দলীয় পর্যায়ে যদি সামান্যতম কেন্দ্রের নির্দেশনা থাকে, এই রকমের একটি নাটকীয় পরিস্থিতি তৈরি করে তাকেই ছোট করা হয়েছে। আমি মনে করি এটাতে কোনো অর্জন আওয়ামী লীগের হয়নি। ক্ষতি হয়েছে বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগের, ক্ষতি হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার। আওয়ামী লীগে যারা আছেন পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই বলবো যারা ক্ষমতায় নিয়ে গিয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আমরা নাবিশ্বাস উঠছে, সব ব্যবসায়ীদের নাবিশ্বাস উঠছে। বহু মানুষ ছাঁটাই হয়েছে, আপনারা পত্রিকাগুলোতে প্রকাশ করছেন যে মানুষ ছাঁটাই হচ্ছে। আর কিন্তু যারা ক্ষমতার সাথে থেকে রাজনীতি করছেন অথবা সংসদ সদস্য অথবা আগে ছিলেন, শনৈ তাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। এবং যে মৎস্যজীবী জীবনে তার কোনোদিন ভাত নিত খায়, এখন দেখা যায় মৎস্য ব্যবসায়ী পৃথিবীর মধ্যে, বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে লাভজনক ব্যবসা, যেটা থেকে প্রচুর মুনাফা আমাদের রাজনীতিবিদরা করতে পেরেছেন। তার মানে এখন জাল যার জলা তার আর বলা যাবে না, এখন বলতে হবে রাজনীতি যার আছে, ক্ষমতা যার হাতে, জলাও তার কাছে, ব্যবসার মৎস্য ব্যবসাটা তার কাছে। তার মানে যে জ্ঞানী লোকটা এই ট্যাক্সের বিষয়টা মাথায় ঢুকিয়েছেন, এই জাতীয় লোকরাই কিন্তু এই রকম একটা নির্বাচন করতে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্বুদ্ধ করেছেন বলে আমি মনে করি। শাকিল, আপাতত আপনাকে ধন্যবাদ। দুইটা প্রশ্ন নেই, তারপরে বিরতিতে যাব। হ্যালো জি, ওয়ালাইকুম আসসালাম। আমি লক্ষ্মীপুর কমলনগর থেকে আমজাদ বলছি। জি বলুন। দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী বলছে 40%, আর দেখা যাচ্ছে 13% আওয়ামী লীগের ভোট। 77% অধিকার, যে 13% ভোট যে বললো, এখন যে সরকার গঠন করছে 13% নিয়ে, আর বাকি 87% ভোট কি সরকারের বিপক্ষে, যুদ্ধাপরাধী স্বাধীনতা দিবসকে? অনেক ধন্যবাদ আপনাকে। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি ভাই, আমি সৌদি আরব থেকে বলতেছি। জি বলেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, প্রথম কথা এটা ভাই। এই যে ভোট হইল, তথ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন ভোট অবাধ ও সুস্থ হয়েছে, ভোটের কোনো কারচুপি হয় নাই। আমার দুইটা প্রশ্ন আর আমার একটা বাচ্চা প্রশ্ন করবে। এইটা কি তথ্যমন্ত্রী কি সঠিক বলছে প্রধানমন্ত্রী? আর দ্বিতীয় প্রশ্ন হইতেছে ভাই, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমরা অবশ্যই যুদ্ধ অপরাধীদেরকে ঘৃণা করি, কিন্তু আমরা 71 থেকে 75 পর্যন্ত যে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, এনে সাংবাদিকরা আছে। জি অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দুটো প্রশ্ন শুনলাম, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গে থাকুন।
দর্শক মণ্ডলী, আবার ফিরে এলাম সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক আবু সাইদ, ডক্টর ইমতিয়াজ আহমেদ, নাইমুল ইসলাম খান ও শাকিল চৌধুরী। নাইমুল ইসলাম খান, আপনার কাছে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি এই সংকটের কি দেখছেন, আপনি আগামী দিনগুলো কি কেমন হবে বলে মনে হয় বাংলাদেশের সামনে? আপনি জানেন যেটা শাকিল চৌধুরী বললেন, অর্থনীতি কি অবস্থা আপনি নিজেও জানেন। ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সবকিছুই তো একটা অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সবই বন্ধ। এই ব্যাপারে এখানে কিন্তু আমরা এমন কেউ কোনো কথা বলি না যেটা আরেকজন ভিন্ন মতের কিছুই না, প্রত্যেকটা বক্তব্যই কারেক্ট। এখানে আসলে বিরোধ ভেবে হচ্ছেই না, বিরোধী অবস্থানও আমাদের নেই এবং দেশের পরিস্থিতিও সেটা না। আগামী 3 মাসের মধ্যে যদি জেনুইনলি নির্বাচন সহ অন্যান্য বিষয়টা সমাধান না হয়, তাহলে এটা ধরুন একটা মধ্যমেয়াদী সংকটে আমাদের দেশটা পড়বে, মানে সমস্ত ক্ষেত্রে। এবং এটা রিপেয়ার করা মানে যেটা হচ্ছে যে আমাদের একটা দেশের সামগ্রিক একটা শক্তি আছে, রেজিলিয়েন্সের কথা আমরা বলি, কিন্তু একটা দেশের বারবার রেজিলিয়েন্সের উপরে ভরসা করা কিন্তু ওভারঅল আমার গ্রোথের সুস্থতা প্রমাণ করে না। যেমন ডায়াবেটিস হওয়া ভালো, ডায়াবেটিস যদি কন্ট্রোলে রাখতে পারেন সেটা ভালো, কিন্তু যাদের ডায়াবেটিস ওঠানামা করে এবং কন্টিনিউ করে, এটা কিন্তু একটা বিপজ্জনক, যে কোনো সময় যে কোনো কলাপসে যেতে পারে। সুতরাং অনেক সময় অনেকে বলে যাদের ডায়াবেটিস আছে তারা যদি সুশৃঙ্খল জীবনযাপন করে তারা বরং বেশি বাঁচে, কারণ তারা কেয়ারফুল থাকে। তো আমাদের সমস্যা হলো আমাদের সংকটটাতে আমরা যদি কেয়ারফুল না হই, সংকট থেকে কিন্তু একটা গুণগত মানের উচ্চ মানের সমাধান আসা সম্ভব। স্পেশালি এখন যেহেতু এটা তথাকথিত নির্বাচনের পর আমাদের হাতে আর ওই ডেডলাইনের সংকটটা নাই আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে, সাংবিধানিক কোনো দোহাই দিয়েও কোনো সংকট নাই। সুতরাং এই সময় যদি একটা অনেস্ট ব্রোকারি কেউ করতে পারতো, কেউ একজন করতে পারতো, দেশ বিদেশ যৌথ, কে শুনে কমিশন খাবে, মানে বরং একটা প্রসেস বলেন, একটা প্রসেস আসলে কে বলার দরকার নাই, পার্সন না হলে প্রসেস, এটা তো গায়েবী জিনিস না। এটা তো আর আমি এখন কোরআন নাযিলের সাথে তো আর এখনকার দুনিয়া চলবে না। এটা তো আমরা বলবো না যে একজন নবী আসবে, আমাদেরকে আসলে প্রসেস বললেও হবে। আপনার নিজস্ব ব্যক্তিগত মত কি? আমার ব্যক্তিগত মত হচ্ছে এই জায়গাটাতে আসলে উদ্যোগী ভূমিকা নিতে আওয়ামী লীগেরই হবে। কেন নিতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কারণ এখন হারানোর ভয় কেবল আওয়ামী লীগের, কারণ বিএনপির যে তথাকথিত যা হারানোর, বিএনপির আর হারানোর কিছু বাকি নাই এখন। আওয়ামী লীগ যদি এই সময়টাকে কাজে লাগিয়ে একটা ঐতিহাসিক সমঝোতার দিকে যায়, আমার মনে হয় আওয়ামী লীগ যেটুকু লুজ করেছে, একটা সুশাসন, যেমন মন্ত্রিসভাটা যদি একটু ইমপ্রেসিভ করা যায়, ইলেকশনটা খারাপ হয়েছে কিন্তু মন্ত্রিসভাতে যদি ত্রুটি কম পাওয়া যায়, দেখা যায় দুষ্ট লোক, মানে যাদের কলঙ্কিত লোক, যারা মানে বিতর্কিত লোক, ওই সমস্ত লোকের সংখ্যা যদি না থাকে, উপস্থিতি না থাকে, এভাবে অনেক আছে যেগুলি দিয়ে আবার একটা ইতিবাচক কথার সূচনা করা যাবে। এবং তখন যদি একটা রাজনৈতিক সংলাপের ভিতর দিয়ে, এবং এই সংলাপ কিন্তু শুধু বিএনপি না, আওয়ামী লীগের জন্য ইন্টেলিজেন্ট এবং সেফ হবে সকলের সাথে আবার কথা বলা, সকলের মতামত নেওয়া। সাইদ ভাইয়ের এখন কোনো দলীয় পরিচয় নাই ওই অর্থে, সাইদ ভাইয়ের সাথে কথা বলা, কারণ তার তো এক্সপিরিয়েন্স আছে নির্বাচনটা নিয়ে কি হয়েছে, উনি তার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কন্ট্রিবিউট করতে পারবেন যে কি করলে হয়। ওনার থানার ওসিটাকে ট্রান্সফার করা দরকার ছিল, ট্রান্সফার করাও হলো, কিন্তু নির্বাচনের আগের দিন কেবল এই অর্ডারটা বাস্তবায়িত হলো এবং সেই বাস্তবায়নটাও আবার হাস্যকর করে ফেলা হলো, কারণ তারা ট্রান্সফারটা অ্যাকসেপ্ট করে আবার ছুটি নিয়ে থেকে গেল, সেটা নিয়ে আনঅফিসিয়ালি সে আবার তার জায়গায় যা কাজ করা করলো। কতটা হাস্যকর হয়ে যায় জিনিসটা। আমি যেটা মনে করি যে দায়িত্বটা আওয়ামী লীগের প্রধানত, আর সেকেন্ডারি দায়িত্ব হচ্ছে প্রধান বিরোধী দল সহ সকলের। আমি মনে করি প্রধান বিরোধী দলও ইন্ডিকেশন দেখিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীও তাদের বক্তব্য ইন্ডিকেশন দিয়েছেন, এবং এটা আরো অবাক করা ব্যাপার হবে যে দুইজনের যে প্রধান বক্তব্য নির্বাচনে আপনি জানেন প্রধান বিরোধী দল হচ্ছে সেটা হলো পার্লামেন্টের পয়েন্টে, দেশের পয়েন্টে না। এটা আমরা এখন কিন্তু বিএনপির পরিচয় হচ্ছে যে পার্লামেন্টে বিরোধী দল না আসে, কিন্তু দেশের তারা আবার সরকারও থাকছে, হ্যাঁ জাতীয় পার্টি সরকারও থাকছে। আমি আবারও বলবো জাতীয় পার্টির এই সরকারে থাকা কিন্তু জাতীয় পার্টির দাবি, কারণ তারা এত প্রতিরোধের মুখে মেহনত করেছে, এত মেহনত করে নিজের ইচ্ছার বিরুদ্ধে একটা নির্বাচন মেনে নিল। এই জায়গাটাতে আওয়ামী লীগ যত ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও কিন্তু হ্যস্তন্যস্ত হয়েছে। সুতরাং তারা এখন দাবি করছেন তারা শুধু বিরোধী দল হইলে তারা নাই, তাদেরকে মন্ত্রিসভায় দিতে হবে। এখন দেখা যাক মাননীয় প্রধানমন্ত্রী সংবিধান বিশেষজ্ঞ কিভাবে বলেন। সাইদ ভাই, এটা কি আপনি কিভাবে দেন? সরকারও থাকবো, বিরোধী দলও থাকবো।
এটা দেখেন কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে, কিন্তু বিরোধী দলে থেকে কোয়ালিশন গভর্নমেন্ট হয় না। হয় না তো, না, গণতন্ত্র বিরোধী দল থাকতেই হবে। পাকিস্তানে নাকি এরকম একটা মডেল আছে, পাকিস্তানের মডেল, ওই সমস্ত মডেল আমি তো মনে করি খুব হাস্যকর। মূল কথা হলো গণতন্ত্রের মূল এটার কিন্তু উদাহরণ কেউ কেউ দিচ্ছে না, এগুলো ব্যাড এক্সাম্পল। পাকিস্তান হয়ে যাচ্ছে উদাহরণ। হ্যাঁ, পাকিস্তান এই ব্যাড এক্সাম্পল। গণতন্ত্রের বিরোধী দল থাকবে, কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে অন্যদের নিয়ে। এখানে কিন্তু তা হচ্ছে না। বিরোধী দল এবং সরকারি দল নিয়ে খিচুড়ি রান্না করে যদি সরকার চালানো হয়, কাঁঠালের আম সত্য হচ্ছে, কাঁঠালের আমের আম সত্য না, কাঁঠালের আম সত্য। ওনারা বলতে পারেন। তবে আমি একটা কথা বলি পরিষ্কার, এই যে সরকারের সমালোচনা আমরা করি, তার অর্থ এই নয় যে সরকারের শত্রুতা করি। আমরা বিভিন্ন ভাবে সরকারকে ভালোর দিকে যাওয়ার জন্য, গ্রিন সিগন্যাল দেওয়ার জন্য, বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা বলতে চাই এই দিকে গেলে সরকারের ভালো হবে, দেশের ভালো হবে, মানুষের ভালো হবে, কল্যাণ হবে, এটা বলতে চাই। আর একটা ব্যাপার, প্রধানমন্ত্রী সমস্ত কর্তৃত্বের অধিকারী, কিন্তু প্রধানমন্ত্রী হয়তো নিজেই জানেন না তার পিছনে যারা লোকরা আছে তারা কত ধরনের ধুরন্ধর এবং কত ধরনের মতলববাজ, এবং প্রধানমন্ত্রীকে সামনে রেখে তারা নানা ধরনের অপকর্ম লিপ্ত। এটা প্রধানমন্ত্রীর কাছে জানা আছে কিনা জানি না, কারণ আমি লক্ষ্য করেছি নিশ্চয়ই আমার এলাকায় প্রধানমন্ত্রী এই কথা নির্দেশ দিতে আমার পারেন না, এই কথা আমার বিশ্বাস, যে শপথ কেটে নাও। কিন্তু কেটে তো নেওয়া নাই, একটু আগে বললাম যে আমার এজেন্ট পর্যন্ত অপহরণ করে নেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো, আর ওখানকার যে সমস্ত অফিসার, ওই যে প্রথম যে কথা বলেছেন যে নির্বাচনের কাঠামো গড়ে ওঠে নাই, নির্বাচন কমিশন শক্তিশালী হয়নি, ওই অফিসার আছে, মানে রাজা যা বলে তার সে পারিষদরা তার 100 গুণ বেশি সরকারের আনুগত্য প্রকাশ করে এই কাজগুলো করে। এই ট্র্যাডিশন গুলো যদি না ভাঙা যায়, কিংবা এই মানে দৃষ্টান্তগুলো যদি না ভাঙা যায়, তাহলে জাতি কিন্তু সমূহ বিপদ আছে। আমি আর একটা কথা বলি, আমার কথা বলতে চাই, সেটা হলো এই যে আজকে সারা বাংলাদেশে জামাত, শিবির, বিএনপি ধরার নামে বরং আওয়ামী লীগের ভিতরে যে আওয়ামী লীগ আছে তাদের উপর যে নির্যাতন এবং অত্যাচার, কেউ বাড়িতে শুতে পারে না। যেমন আমার যেহেতু পাবনা ডিস্ট্রিক্টে একটা নির্বাচন, 2টা নির্বাচন, মূল নির্বাচন আমারটা হয়েছে, মিনিমাম 1000 কর্মী আমার বাড়িতে ঘুমাতে পারে না। যৌথ বাহিনীর নাম করে একটা লিস্ট দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি বিশেষ লিস্ট দিয়ে, সরকারের নাম দিয়ে সেখানে বসিয়ে দিয়ে প্রতিদিন সেখানে যাওয়া যাচ্ছে, পুলিশ যাচ্ছে, অত্যাচার করছে। তারপর পেঁয়াজ লাগানোর সময় পেঁয়াজের ক্ষেত্র থেকে ধরে নিয়ে আসতেছে। আমার নির্বাচন, আমার 3টে ইউনিয়নের নির্বাচন প্রধানকেই অ্যারেস্ট করা হয়েছে আগেই। ভাই অনেক ধন্যবাদ আপনাকে। হ্যালো দর্শকের প্রশ্ন। হ্যালো, জি ভাই, আসসালাম। আমি বলতে চাচ্ছি, চট্টগ্রামে যে প্রধানমন্ত্রী বলতেছে সুস্থ নির্বাচন হয়েছে, এখন আমার নিজের ভোট আমি দিতে পারি, এটা কিভাবে হলো? মানে ধন্যবাদ। জি ভাই, আপনি কি বলছেন? একটু শুনলে। ওটা তো মানে আমরা বহুবারই আলোচনা করেছি। কয়েকটা জিনিস খেয়াল রাখা হচ্ছে, আসলে মন্ত্রী পরিষদের ব্যাপারে ছোট হোক বড় হোক সেটা খুব একটা কাজে দিবে না, নতুন হোক যেভাবেই হোক কাজে দিবে। তার দুটো কারণ আছে। একটা হলো, আমরা গত 5 বছরে দেখেছি যে মন্ত্রীদের আসলে খুব একটা ক্ষমতা থাকে না, এটা স্পষ্ট হয়ে গেছে, যেই কারণেই হোক না কেন। তবে এবার যেটা সমস্যা হয়ে গেছে, যে যেহেতু মন্ত্রীদের তো অন্যতম দায়িত্ব থাকে আন্তর্জাতিক কাঠামোর সাথে কথাবার্তা, ইনভেস্টমেন্ট বাড়ানো, এই জিনিসের মূল কারণ মানে থাকে, তো সেটা তো এবার সম্ভব না কোনোভাবেই, যতক্ষণ না ডায়ালগে বসে, যতক্ষণ না আবার নির্বাচনের কথা আসে ইত্যাদি। এবং এবার বলা হচ্ছে দৃশ্যত ডায়ালগ, এবার স্পষ্ট শব্দ কিন্তু আছে যে এমনি লুকোচুরি ডায়ালগ না, তারা দিতে চাচ্ছে দৃশ্যত ডায়ালগ। তো সেখানে কি জাপান, কি অস্ট্রেলিয়া, কি ইউরোপিয়ান ইউনিয়ন, যাদের সাথে আমাদের করতে হবে, তো সেখানে মন্ত্রী যেই হোক না কেন তার এমনি বসে থাকা ছাড়া আর মনে হয় না খুব একটা উপায় থাকবে। দ্বিতীয় যে জিনিসটা খেয়াল রাখা দরকার, যে কম ভোটের মধ্যে একটা পজিটিভ এলিমেন্ট আছে,
যদিও সাইদ ভাই যেটা বলতে চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের মধ্যেই মানামানি আছে, মানে এটা স্পষ্ট। আমি যেটা সবসময় বলি যে যেটাকে বলা হয় তৃতীয় ফোর্স, যদি তৃতীয় ফোর্স খুব নেগেটিভ অর্থে বলা হয়, একটা কিছু কিন্তু নেগেটিভ পজিটিভ এলিমেন্ট বার হয়ে গেছে, যে যারা মনে করেন যে আমাকে গ্রান্টেড নেওয়া যাবে না, আমি জানি, আমি চিন্তা ভাবনা করি, এবং তারাই বিরাট একটা দল কিন্তু আসেনি, যে কোন সেটা দুদিকেই যেতে পারে। কিন্তু এবার হয়তো আওয়ামী লীগের ঝামেলা পড়ে গেছে, ভবিষ্যতে আবার অন্য, মানে এটা ধরে নেওয়া দরকার ঠিক হবে না। একজন মানে প্রশ্ন করেছিল যে এই 87% কি, তাহলে তা কিন্তু না। এর মধ্যে একটা বিরাট কাঠামো তৈরি হয়েছে, যেটাকে আমি মনে করি তৃতীয় ফোর্স, এবং এর মধ্যে একটা ইয়াং জেনারেশনের একটা বিরাট দল আছে যারা কিন্তু নিজে চিন্তা ভাবনা করে। এটার ব্যাপারে কিন্তু আমি মনে করি দলীয় রাজনীতি যারা করেন তাদের চিন্তা করতে হবে। লাস্ট যেটা, যেহেতু সমাধানের কথা বলছে, ঘুরে ফিরে ওই একই কথা, খুব তাড়াতাড়ি সমঝোতা প্রয়োজন। আমি মনে করি যেহেতু বাজেটের একটা মাস আছে, আমাকে এটা আগেই সমাধান করতে হবে, নাহলে আমি কিভাবে বাজেট তৈরি করবো, কারণ সেখানে তো আমার একটা আন্তর্জাতিক কাঠামোর মধ্যে তো বাজেট তৈরি করতে হবে। আমি তো নিজে এর মধ্যে যে তেল পেয়ে যেতে পারে তাহলে হয়তো একটা অন্য কথা, কিন্তু যেভাবে শাকিল সাহেব যেই আমাদের এটা দিল, তাতে বোঝা যাচ্ছে যে বাজেটের আগেই আমাকে একটা বড় সমাধানের মধ্যে যেতে হবে। ধন্যবাদ। শাকিল, আপনি জানেন যে আপনি যেহেতু এনআরবি নিয়ে কাজ করেন, রেমিটেন্সের ব্যাপারে কিরকম মনে হচ্ছে? ভালো একটা পয়েন্ট এনেছেন। গত 2013 থেকে 2012 থেকে 2013-তে 0.8 বিলিয়নের মতো রেমিটেন্স আমার কমেছে, যেখানে গ্রোথ হওয়ার কথা ছিল এই সরকারের আমলেই। কিন্তু অর্থাৎ পরিস্থিতিগুলো যদি ইতিবাচক না থাকে, আপনাকে যে নানানভাবে যে কুরে খায়, ড্যামেজ করে, তার একটা নজির হচ্ছে আপনার রেমিটেন্সের টাইম। 2012-তে এই সরকারি ক্ষমতায় ছিল, এই স্বাভাবিক গতিতে যেভাবে চলেছে তাই চলেছিল। তখন আমাদের 6,07,000 মানুষ বাংলাদেশ থেকে বিদেশে কর্মের সন্ধানে গিয়েছিলেন, আর 2013-তে এসে গিয়েছেন 4,07,000, প্রায় 2 লক্ষ মানুষ কম গেছে। তার মানে এর ইম্প্যাক্ট সামনে যেটা আসছে আরো খারাপ। আপনি এক্সপোর্টের ইনকাম কমে যাচ্ছে, বিকজ এই এক্সপোর্টটা এই সময়টাতে কমবে, যেহেতু গত কয়েকদিন আমি ইম্পোর্ট করতে পারি নাই। রেমিটেন্সের প্রবাহে প্রায় আপনি ক্লোজ টু $1 বিলিয়ন মতো যদি কমে যায়, এটা যেটা গ্রোথ হওয়ার কথা ছিল সেটার একটা ব্যালেন্স অফ পেমেন্ট, এটা একটা প্রেশার পড়বে। এই জায়গাগুলো না হওয়ার কারণে আমি অর্থনৈতিকভাবে কেসে যে ক্ষতিগ্রস্ত হব, এটা মোকাবেলা করবার কোনো পরিকল্পনা কিন্তু সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে এই মুহূর্তে আমার কাছে নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আন্তর্জাতিক অঙ্গনে যে বন্ধুত্বটা যাই, যেখানে ধরে রাখার কথা ছিল, একটা উদাহরণ আমি আনতে চাই। আপনারা জানেন ওয়ার্ল্ড এক্সপো 2020-তে দুবাইতে হচ্ছে। এই ওয়ার্ল্ড এক্সপো হওয়ার কারণে দুবাই আমিরাত সরকার আমাদের কাছে সমর্থন চেয়েছিল ভোটে, এটা ভোটে নির্বাচিত হয়েছিল, যে আপনারা যদি আমাকে ভোট দেন, আমরা এই আপনাদের যে বাংলাদেশ থেকে শ্রমিক আনবার ব্যাপারে আমরা আপনাদেরকে একটা সাপোর্ট দিব। নেপাল যেটা ডিল করেছে, তারা কিন্তু 3 লাখের মতো শ্রমিক নেওয়ার ব্যাপারে একটা ডিল করেছে, ভোটও দিয়েছে। আমরা তো ভোট দেইনি, বরং উল্টো আমরা রাশিয়াকে ভোট দিয়েছি এবং প্রকাশ্যে দুবাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। দুবাইয়ে যেখানে আমার এখনই লোক সংখ্যা আছে 22 লক্ষ, এবং এখানে বৈধ অবৈধের প্রশ্ন আছে। আপনি যে কথাটা এনেছিলেন যে কিভাবে সোশ্যাল ইম্প্যাক্ট গুলো হতে পারে আন্তর্জাতিক অঙ্গনে, এখন দুবাই কিছুটা নাকশ। আজকে পত্রিকায় একটা নিউজ আছে, দুবাই নাকশ হওয়ার কারণে দুবাইয়ের পুলিশ রাস্তাঘাটে বাংলাদেশি দেখলে জিজ্ঞেস করে তোমার কাগজ আছে কিনা। কাগজ তো বহু লোকেরই না থাকতে পারেন, 20-22 লক্ষ লোকের মধ্যে 2-4-5 লাখের কাগজ নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। সৌদি আরবে এটাই হয়েছে। এখন এই যে ডিপ্লোমেসি গুলো করছি, যারা করছেন, যারা পরামর্শ দিচ্ছেন, এগুলো কি মাননীয় প্রধানমন্ত্রী ওই তেজগাঁয়ে বসে করেন? এগুলো নিশ্চয়ই কেউ। রাশিয়াকে সমর্থন দিয়ে আমরা কি পাবো? রাশিয়াকে সমর্থন দিয়ে কি পাবো না, রাশিয়াকে বরং রাশিয়া উল্টো আমাদেরকে সমর্থন দেওয়া উচিত ছিল, কারণ এত টাকার অস্ত্র টস্ত্র তার কাছ থেকে কিনেছি, তার একটা বড় বিজনেস। এটা 71-এর প্রেক্ষাপটে নেওয়া হচ্ছে, ইমতিয়াজ ভাই বলেছেন। না, 71-এর প্রেক্ষাপটে হলে তো ভারতের সাথে আমাদের কোনো বিরোধী হওয়ার কথা নাই। বরং আমি মনে করব ভারতে, আমি যেটা দেখেছি ভারতের এই সাম্প্রতিক কারণে ভারত বরং আমি মনে করি কিছুটা বাংলাদেশে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা হলো ভারতের বিজনেস কমিউনিটি বাংলাদেশের সাথে দারুণভাবে বিজনেস করতে চায়। আমি বিভিন্ন ট্রেড ডেলিগেশন নিয়ে গেছি, মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম গেলেন 2010-এ, সেখানে তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব শুনে বোঝা গেছে তারা আমাদের সাথে রিয়েলি বিজনেস করতে চায়, কিন্তু তাদের পলিটিশিয়ানসরা একটা করে যেন আটকায় থাকে, যে কারণে ছাড়তে চান। আমি গেলাম, এটা একটা ইস্যু। তারপরে আপনি যে একটা কথা বলছেন যে আমাদের গভর্নমেন্টের এই সরকারের সঙ্গে মনে হচ্ছে যে সবই বিরোধিতা, অনেক অর্জন আছে এবং ফিজিবল সিচুয়েশন ছিল বলে শিক্ষা ক্ষেত্রে এবং শিক্ষার্থীরা এত ভালো অর্জন করেছেন। আমি 2-3টা নজির 1 মিনিটে দিতে চাই। গ্লোবাল সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপ কম্পিটিশন হয়েছিল ইউনিভার্সিটি লেভেলে ইউএসএতে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছে সারা বিশ্বের মধ্যে। আপনার ডেল সোশ্যাল ইনোভেশন চ্যালেঞ্জ ইউএসএতে হয়েছিল, 2605টি দল সারা পৃথিবীর ব্যবসায়িক ইউনিভার্সিটির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, বাংলাদেশের নর্থ সাউথ সেকেন্ড হয়েছে সেখানে। তারপরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং এ 400টি দলের মধ্যে জার্মানিতে বাংলাদেশে ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্ররা হয়েছে।
ইমাজিনারি সিটি অফ টুমোরো বুয়েটে 170টা দলের মধ্যে প্রথম হয়েছে। পলি ইউ গ্লোবাল স্টুডেন্ট চ্যালেঞ্জের মধ্যে হংকংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। মে ব্যাংক অফ গ্লোবাল চ্যালেঞ্জের মধ্যে মালয়েশিয়ার 228টি দলের মধ্যে বাংলাদেশ হয়েছে। প্রুফ করে উই আর কামিং আপ, বাট আওয়ার লিডারশিপ আর পুয়ার দে আর গোয়িং ব্যাক। এই যে ইতিহাসের থেকে শিক্ষা নিতে পারছি না, আমাদের তরুণরা এগুচ্ছে, ব্যবসায়ী খাত এগুচ্ছে, গ্রোথ করতে কি হচ্ছে? ব্যবসায়ী বিজনেস রাজনীতিবিদরা কি মাছের ব্যবসা করে গ্রোথ করছেন? গ্রোথ রিয়েলি ইন্ডাস্ট্রিতে গ্রোথ হচ্ছে, প্রোডাকশনে গ্রোথ হচ্ছে, এক্সপোর্টে আমার চ্যাম্পিয়নশিপ ডেভেলপ করছে, আমার ছাত্ররা বড় হচ্ছে, ভালো হচ্ছে, মেধাবী, তাদের প্রমাণ করছে বিশ্বব্যাপী। কিন্তু সেগুলোকে প্যাট্রোনাইজ না করে আমি ক্ষুদ্র স্বার্থের মধ্যে এবং ভুল উপদেষ্টা, যেটা আমরা ইমতিয়াজ ভাই বলছিলেন, ভুল উপদেষ্টাদের উপদেশের কারণে আমি নিজেকে ক্ষতি করলে এই যে টোটাল যে ডেভেলপমেন্ট হলো আমার সোশ্যাল ডেভেলপমেন্ট, এই যে আমার এগ্রিকালচার সেক্টর, এডুকেশন সেক্টর, আপনার রুরাল ইকোনমিতে সাংঘাতিক ডেভেলপমেন্ট হয়েছে, ড্যামেজ হবে এইগুলো। এখান থেকে বের হতে হলে আমাদেরকে একটাই কাজ করতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন এবং সেলফলেসনেসটা ডেভেলপ করতে হবে। রাজনীতিটাকে সেবার জায়গায় নিয়ে যেতে হবে, ব্যবসার ক্ষেত্রে থেকে সরে না আসলে ব্যবসায়ীরা করবেন। আর কিছু লোক ব্যবসা থেকে গিয়ে রাজনীতি করবেন, সব কালে হয়েছে, সব দেশে হয়েছে, এটা হোক, কিন্তু ব্যবসাটা রাজনীতিবিদরা যদি করতে জানে, ব্যবসায়ীর কাছ থেকে নিতে যান, আমরা পিছন থেকে ছাড়া সামনে যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। নাই ব্যবসায়ীরা মানে যেটা বললেন, ব্যবসা, রাজনীতি, নেতৃত্ব, আমার কাছে মনে হয় এটা আরেকটু লার্জার সমস্যা। মানে এই জায়গাটা হয়তো আমরা এখন অ্যাড্রেস করতে পারবো না, আমাদেরকে আরেকটু ন্যারো, বাট স্টিল শুধু নির্বাচন নয়, ওই রকম একটা ফ্রেমওয়ার্কের মধ্যে সমাধানের জন্য যেতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু আমাদেরও ভূমিকা রাখতে হবে, আমরাও এগুলি গুরুত্ব দিতে হবে। আমরা অনেক সময় আলোচনাগুলিও গড্ডালিকার মতো হয়, যেমন ধরেন আমার কিন্তু এখনো মনে হয় এটা আওয়ামী লীগের একটা কৌশল, যে তারা, আমি এটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেখেছি যে তারা একটা ছোট সমস্যায় পড়ে, ছোট বড় অন্য আরেকটা সমস্যাকে প্রশ্রয় দিয়ে আলোচনাটাকে ভিন্ন খাতে নিয়ে যায়, মানে একটা থেকে অফসেট করে আরেকটা দিয়ে। যে আমার যেমন মনে হয়েছে যে এই যে পার্লামেন্ট দুইটা পাশাপাশি রাখা, এটা ইচ্ছাকৃত, 2-4 দিন অন্তত আলোচনা এটা নিয়ে বেশি হবে, ওই নির্বাচন খারাপ হয়েছে এটা একটু কম হবে। এতে এক ধরনের নজির স্থাপনটা কি হচ্ছে না, আপনি আমি নজিরের কথা আলোচনা করছি, তারা তো এক্সিস্টেন্সের আলোচনা, আপনি সংবিধান নিয়ে কথা বলছেন, মানে এটা কিন্তু এটা তো মতি ভাই আপনার আমার কাছে যতটা চিন্তার বিষয় ওনাদের কাছে না তো, কারণ তাদের তো হলো অস্তিত্বের প্রশ্ন। তারা জানেন তো এই যে একটা নিরানন্দ, প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্সে আসেন আমি তাকে দেখে মনে হয়েছে শি ইজ কনফিডেন্ট। কনফিডেন্স কেন? তার উনি দেখেন সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি বা চেইন অফ কমান্ড এখন তার নিয়ন্ত্রণই আছে। তিনি দেখছেন যে তার যে কর্মী বাহিনী, তার দলের সমর্থক, প্লাস তারা দলের বেনিফিশিয়ারি, গত 5 বছরের বিরাট বাজেটের এই বেনিফিশিয়ারি গ্রুপ তার সমর্থনে অটুট আছেন, তারা কাজ করছেন এলাকায়। তারপরে হলো ভারতের অকুণ্ঠ সমর্থন যেটা ছিল, এই কারণে তিনি কিন্তু কনফিডেন্ট, বাট তিনি কিন্তু আনন্দিত না, তার আনন্দ মুখটা নাই। 2008 সালে আমরা তার আনন্দ মুখ দেখেছি, সেই আনন্দ মুখটা অ্যাবসেন্ট ছিল, এবং এটা অভিনন্দনহীনতাটাও সেই নিরানন্দের আরেকটা কারণ। তো এই আনন্দহীনতাই তাকে প্রেসারে ফেলবে, তিনি এইভাবে চলতে পারবেন না বেশিক্ষণ। কারণ ওই যে প্রশ্নটা আসলো, এই যে মন্ত্রীরা যে বাইরে যাবেন, বাইরের এক করতে গেলেই তো এই প্রশ্নের মুখোমুখি হইতে হবে। এগুলি ছোট বিষয় মতি ভাই। আমাদের একজন পত্রিকার এডিটর আমাকে একবার ফোন করলো যে নাইম, আপনি তো উইমেন ইন জার্নালিজম নিয়ে কাজ করেন, একটা মেয়ে দেন না রিপোর্টিং এর জন্য। আমি বলি হঠাৎ করে মেয়ে লাগলো কেন? বলে আর বললেন না, ওই দিন একটা কনফারেন্সে গেছিলাম, আমাকে জিজ্ঞেস করলো অবজারভারের ইকবাল ভাই, এটা একদম উনি গোপনেও বলেন নাই, যে আমাকে তো বললো যে আমাদের মেয়ে রিপোর্টার আছে কিনা। আমি বললাম নাই, তো এটা খুবই লজ্জার ব্যাপার হয়ে গেল, একটা বিয়ে দেন এইরকম। কিন্তু এটা অ্যাপারেন্টলি মনে হয় না যে এটা কোনো একটা বড় সমস্যা, কিন্তু এগুলি সমস্যা, কারণ আমরা তো বিচ্ছিন্ন ভাবে থাকতে পারবো না। এটা তো 1971 সালের এই অবস্থা নাই, যেটা বাইপোলার ওয়ার্ল্ড, সাময়িক হলেও এক জায়গায় একটা আশ্রয় আছে, নাই তো সেরকম মতি পাই। সুতরাং আমি ডেফিনেটলি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এটা উপলব্ধি করবেন, তার হাতে এখন সময় পেয়েছেন। এই কথাটা আমি খেয়াল করি নাই যে আপনি যে বাজেটের কথাটা বলছেন, যদি বাজেটের আগে সমাধানটা না হয়, এই বাজেটে এই গভর্নমেন্টের জন্য আরেকটা নেতিবাচক জিনিস ডেভেলপ করে, মানে এটাও আবার এগেইনস্টে যাবে আরেকটা জিনিস। অনেক ধন্যবাদ নেতৃত্ব। আসলে বিষয়টা আমি বলতে চাই যে নেতৃত্ব যেটা দরকার, নেতৃত্বের সবচেয়ে বড় গুণ হলো সৃজনশীলতা। যে সংকট আছে সে সংকটকে রেখে কিভাবে সেটা কমপ্লায়েন্স করা যায় কিংবা কিভাবে অ্যাকোমোডেশন করা যায়, এটা দরকার। তার জন্য লাগে দূরদৃষ্টি সম্পর্ক, জ্ঞান সম্পর্ক, নেতৃত্ব, যেটা আমাদের দেশে অনুপস্থিত আছে এখন পর্যন্ত।
আর নায়েম ভাই যে বললেন যে প্রধানমন্ত্রীর সময় পেয়েছেন, হাতে একটু সময় পেয়েছেন না নির্বাচনের? আমি মনে করি উনি সময় পাননি। মানে ঝড়ের পূর্ব মুহূর্তে যে ধরনের লাল একটা অবস্থা থাকে, সেটা কিন্তু মনে করার কোনোই কারণ নাই যে ঝড় আসবে না কিংবা এর জন্য সময় আছে। আজকে জাতি যে অবস্থার ভিতরে আছে, ধরেন উনি পরিষ্কার করে অনেকগুলো বলেছেন, প্রথমে সংলাপ করতে হবে, সংলাপ করলে সমঝোতা, আর সমঝোতার জন্য আগে বলেছি সৃজনশীল নেতৃত্ব। তারপরে সেখানে কিন্তু উনি বলে দিচ্ছেন যে আমি কঠোর হব, যতদূর পারে কঠোর হব। কঠোর যখন হবেন তখন সমঝোতার পথটা আটকে যায়, কিংবা কঠোর হবেন এই কথা বলে ট্যাকটিক্যালি সমঝোতার পথে নিয়ে আসা, এটাও হতে পারে রাজনীতির ক্ষেত্রে। আমি বলে রাখি, আজকে একজন মন্ত্রী বলছেন যে আত্মগোপনের গভীর ক্ষোভে নিমজ্জিত হবে বিএনপি। আচ্ছা, এগুলো ডিমাগের কথা, এগুলো না। গ্রামেগঞ্জে আমি যা দেখেছি, চুপ করে থাকা মানে অর্থ এই নয় যে আমি আপনাকে সমর্থন দিচ্ছি, চুপ করে থাকা অর্থ এই নয় আমি আপনাকে বিরোধিতা করছি। গ্রামেগঞ্জে আমি যা দেখেছি, সেখানে বিএনপি মূলত ভোট বর্জন করেছে, ভোটে কিন্তু আসেনি, বরং জামাত অনেক জায়গা অ্যাডজাস্ট করেছে, বিএনপি অস্তিত্বের চ্যালেঞ্জ ছিল হায়ার, মানে বিভিন্ন জায়গায় ট্যাগ তুলে, সেই জন্য তারা বিলীন হয়ে গেছে, এ কথা বলা সঠিক হবে না। তবে আমি মনে করি একটা কথা, সেটা হলো এই, প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছিলেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, সেই অঙ্গীকার ওনাকে যদি রক্ষা করতে হয়, তাহলে ওনাকে আর একটা নির্বাচন করে দেখাতে হবে যে ওনার কথা সত্য, এবং সেইভাবে সাজিয়ে সবার সাথে সমঝোতা করে সবাইকে নিয়ে উনি নির্বাচনে যদি নামেন, এবং তার অধীনে করতে হবে, যদি প্রমাণ করতে হয় যে তার অধীনে নিরপেক্ষ হওয়া সম্ভব। আপনি কি ওইটাই সাজেস্ট করছেন? আমি মনে করি তার অধীনে। সাইদ ভাই এখনো শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে রাজি না, সেটা বলছেন না তুমি, কোন ব্যক্তির কথা ব্যক্তি না, ব্যক্তি বলেন, আমি একটা সিস্টেমের কথা বলছি। প্রধানমন্ত্রী এমন একটা সিস্টেম করবেন যে সিস্টেমের মাধ্যমে সবাই নির্বাচনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই স্বাচ্ছন্দ্য, আমি শেষ করে দিই, আমরা সেই প্রত্যাশায় থাকতে পারি, এবং এটাও মনে করতে পারি যে আগামী দিনে, এবং উনি একটা মারাত্মক কথা বলেছেন, বাজেটের আগেই অনেকগুলো সমস্যার সমাধান করতে হবে। অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন নিয়ে আপনাদের কাছে এসে শেষ করে দেবো। জি প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোশ্চেনটা ছিল যে বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের দেশে স্বাভাবিক বিরোধী দলীয় নেত্রী বা নেতা ওনারা গণতন্ত্রের ডাক দিতে পারেন। তো এখানে যদি গণতন্ত্রের ডাক দেওয়া হয়, তাতে যদি তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়, তাহলে কি গণতন্ত্র বাংলাদেশ থেকে চলে গেল? এখন কি একনায়কতন্ত্র চালু হলো? অনেক ধন্যবাদ আপনাকে। জি প্রফেসর ইমতিয়াজ, আপনাকে এই প্রশ্নটা আপনাকে কি করা হলো? না, এটা সংজ্ঞা হিসাবে তো বোঝাই যাচ্ছে যে আমরা যেটাকে ইংরেজিতে বলি ইলেকট্রাল অথরিটারিজম, মানে নির্বাচন কেন্দ্রিক কি বলা হয়, এক ধরনের অথরিটারিজমের বাংলাটা হবে কি, মানে কর্তৃত্ববাদী আর কি, কর্তৃত্ব এরকম কিছু হবে। এবং সেখান থেকে খুব একটা আমার মনে হয় না বেশি দূর আমরা এগোবো যদি আমরা ডিফাইন করতে হয়। এখানে দুটো জিনিস বলতে যাচ্ছি কিছুটা নাইম ভাই এবং সাইদ ভাই কথা শুনে। একটা হলো আমার যেটা ভয় হয় সেটা হলো যে প্রেসারে আরো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যখন মানুষ প্রেসার থাকে তখন কিন্তু সবসময় যে একবার সঠিক নিতে পারে তা না, দেখা গেছে কিন্তু সে খুব ফাট করে নিয়ে যায়। তো এবং যেহেতু অ্যাডভাইজাররা অনেকটা কি বলা হয় সেই ধরনের অ্যাডভাইস দিবেনই না, তারা উল্টোটা হয়তো দিবেন, তাতে আমি মনে করি যে আরো ভুল করবে, এবং সেই ভুল থেকে কোথায় আমরা যাব সেটা আমরা জানি না। কিন্তু আমি মনে করি না যে খুব একটা সঠিক ভাবে চিন্তা ভাবনা করে আসবে, কারণ যেহেতু আমি যদি ধরে নিই যে প্রেসারে আছে তাহলে কিন্তু ওটা সম্ভব না, এটা একটা। আর তবে দ্বিতীয় যে জিনিসটা আমি কিছুটা হোপফুল, কারণ বাংলাদেশ একটা পুরনো সভ্যতা, আমরা অনেক কিছু পেরিয়ে টেরিয়ে এসেছি, একেবারে কি গণহত্যা পেরিয়ে এসেছি, বহু কিছু পেরিয়ে এসেছি আমরা। সেখান থেকে পেরিয়ে এসে যেন আমি এতদূর এসেছি, আমি মনে করি যে এই যে আজকের যে বিরাট বড় সংকট,
এবং গণতন্ত্রের অনেকটা বিপরীতে যাওয়ার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো সম্ভব, কারণ তাতে এতে মানুষও কিন্তু সেন্সিটাইজ হয় কিন্তু। কারণ অনেকেই যেরকম সাইদ ভাই অনেকটা হয়তো, যেটা আমি শব্দ ইউজ করেছি যে স্বপ্নভঙ্গ, 5ই জানুয়ারি একটা স্বপ্নভঙ্গ হয়েছে। আমি মনে করি দিল্লিরও 5ই জানুয়ারি বড় একটা স্বপ্নভঙ্গ হয়ে গেছে, কারণ দিল্লিও কিন্তু বিশ্বাস করেছিল যে একটা বড় আকারে মানুষ টানুষ আসবে, নির্বাচন করা যাবে, তারা কিন্তু বলছিল যে কেন সরকারের অধীনে কেন নির্বাচন করা যাবে, তাদেরও একটা স্বপ্ন ভঙ্গ হলো। তো সেই হিসাবে এই স্বপ্ন ভঙ্গ হওয়ার ফলে কিন্তু আবার মানুষ কিন্তু সেন্সিটাইজও হয়। তো সেই হিসাবে আমি আশা করব পুরনো সভ্যতা হিসাবে যে বাংলাদেশ এই আজকের যে ক্রাইসিস এটা থেকে উঠে আসবে। ধন্যবাদ। দুটো পয়েন্ট একটু খুব ক্যাটাগরিক্যালি বলতে চাই। একটা হচ্ছে নির্বাচনী বিষয় নিয়ে, আর একটা হচ্ছে আপনার অর্থনীতির বিষয় নিয়ে। রাজনীতির বিষয়টা নির্বাচনের মধ্যে আপনারা জানেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্কুল শিক্ষকরাই কিন্তু ওই ভূমিকাগুলো পালন করেন যে নির্বাচন কেন্দ্রগুলোতে। আমায় মনে হয় আমাদের এই সিস্টেমটা থেকে আমি হবু সরকারকে অনুরোধ করব, এই সিস্টেম থেকে স্কুল শিক্ষকরা যাতে ভুল অঙ্ক করে পরের দিন বাচ্চাকে যেন স্কুলে গিয়ে অঙ্ক শেখাতে না, কারণ কম ভোট দিলে বেশি ভোট দেখাতে হয়তো ভুল অঙ্ক করে যাচ্ছেন শিক্ষক। পরের দিন সকালে ছাত্রকে গিয়ে কি পড়াবেন উনি, তাইলে তার মনস্তাত্ত্বিক অবস্থানটা কোথায়, তার আদর্শিক অবস্থান নাই। এইভাবে যদি বিবেকবান শিক্ষকরা কিন্তু কষ্ট পাচ্ছেন, এই জায়গা থেকে বের করে নিয়ে আসা উচিত। যেভাবে খায়রুল হক সাহেব কিন্তু বিচারপতিদেরকে মুক্তি দিয়েছেন কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম থেকে, আমি হবু সরকারের কাছে অনুরোধ করব এই সমাজ গড়ার কারিগর যে শিক্ষকদেরকে এই মিথ্যাবাদ অপবাদের সিস্টেম, এটা আওয়ামী লীগ বিএনপির কথা বলছি না, এটা ভোটেরই সিস্টেম, যে ভুল অঙ্ক আপনি করে দিয়ে যান যাতে আমি পাশ করতে পারি, এটা থেকে বের করার জন্য একটা উদ্যোগ নেওয়া উচিত। আর রাজনৈতিক বিবেচনায় অর্থনৈতিক ক্ষেত্রে একটা অশনি সংকট আমি দেখতে পাচ্ছি, সেটা হলো যে আপনারা জানেন গত সময়ে যখন রাজনৈতিক বিবেচনায় ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক লোকজনকে দেওয়া হয়েছিল, সাংঘাতিক রকমের মানে কি বলা যায় ধ্বংসী পরিস্থিতি হয়েছিল। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, এইগুলো হয়েছে কিন্তু রাজনৈতিক বিবেচনা। বেসিক ব্যাংকের মতো সরকারি খাতের একটি ভালো ব্যাংক, এই জাতীয় পার্টিরই একজন নেতাকে ওখানে চেয়ারম্যান করে দেওয়া হয়েছিল। এটির একেবারে তরহরিকম্প অবস্থা। এটি হয়েছে শুধু ওই ব্যক্তিটির অদূরদর্শিতা এবং দুর্নীতির কারণে। আমরা শুনতে পাচ্ছি, খবর বের হয়েছে, বিরোধী দলে যারা যাচ্ছেন এখন এরশাদ সাহেবের এই জাতীয় পার্টি, তারা দাবি করছেন যে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, হালুয়া রুটির ব্যবস্থা করে দিতে হবে। আমি অনুরোধ করব হবু সরকারের কাছে, দয়া করে এই কাজটি করলে অর্থনীতির যেটুকু বাকি আছে, এই ব্যাংক বিমাতে যদি আবার জাতীয় পার্টির লোকজনকে যদি রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়, তাহলে তারা কিন্তু পরবর্তী 3 মাস বা 6 মাস বা 1 বছর পরে যে নির্বাচন হবে, বা যদি তারা এটা ধারণা করেন, ওটার প্রস্তুতি নিতে গিয়ে ওটাকে কিন্তু ধ্বংস করে দিবেন। এবং সেই ধ্বংস করলে কস্ট অফ বিজনেস বাড়বে, আমরা কিন্তু লোন ব্যবসায়ীরা ব্যাংক থেকে পাবে না, রিমিটেন্স বেড়ে যাবে। এই জায়গাটাতে দয়া করে রাজনীতিতে না নেওয়ার জন্য আমি সরকারের কাছে অনুরোধ। অনেক ধন্যবাদ শাকিল চৌধুরী আপনাকে। সাইদ ভাই শেষ করতে চাই। ইমতিয়াজ ভাই যে কথা বলছেন স্বপ্নভঙ্গ, স্বপ্নভঙ্গ হলেও কিন্তু তা সাময়িক। প্রতিটি মানুষের স্বপ্ন থাকে, একটা জাতির স্বপ্ন থাকে। আমাদের স্বপ্ন আছে, আমাদের স্বপ্ন থাকবে, এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমান সরকার যদি সঠিকভাবে অগ্রসর না হয়, তাহলে স্বপ্নদুষ্টরা নতুনভাবে জেগে উঠবে এবং তারাই তাদেরকে নেতৃত্ব দেবে। অনেক ধন্যবাদ সাইদ ভাই আপনাকে। স্বপ্নদ্রষ্টারা সামনে ফিরে আসবেন। নাঈম ইসলাম খান, আপনার হাতে তো আর কিছু বলার নাই তো? শেষ আপনার কিছু বলা আছে? আর দর্শক মণ্ডলী, আমাদের আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে আমার সঙ্গে যারা ছিলেন, নাঈমুল ইসলাম খান, প্রফেসর আবু সাইদ এবং ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং শাকিল চৌধুরী, চারজনকেই আমরা আবারও ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, আবারও আগামী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।